আজ আমরা কথা বলছিলাম যে নির্বাচন কমিশন, কর্ম কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে। আর এ বিষয়ে মতামত দিচ্ছিলেন সিলেট থেকে আমাদের সহকর্মী গুলজার আহমেদ। মানুষের কিন্তু একটা রায় আছে, মানুষের কিন্তু একটা চাওয়া আছে যে এই প্রতিষ্ঠানগুলো প্রশ্নের ঊর্ধ্বে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই প্রশ্নের ঊর্ধ্বে তো এতদিন ছিল না। মানে এখন মানে এই প্রশ্নের ঊর্ধ্বে কিভাবে রাখা যাবে, মানে সরল যে প্রশ্নটা মানুষের। হ্যাঁ হ্যাঁ মানুষ কিন্তু আসলে খুব যুক্তিসঙ্গত কথাগুলোই বলছে। আমরা যেমন শুনছিলাম, ওনারা চান যে এটা নিরপেক্ষ থাকুক, এটা স্বচ্ছভাবে কাজ করুক, ট্রান্সপারেন্টভাবে কাজ করুক, এবং এদের যে সাংবিধানিক দায়িত্ব তারা সেটা নিরপেক্ষভাবে পালন করুক। তো আমাদের দেশের জনগণ কিন্তু খুবই ম্যাচিওর, ওনারা বোঝেন যে কি ধরনের প্রতিষ্ঠান হলে দেশে গণতন্ত্র রক্ষা পাবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ওনারা এগুলো বুঝেন। এবং এই যে ওনাদের যে চাহিদা যে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করবে, এইটা যদি অর্জন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নিয়োগ করা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি একদম দলীয় ভিত্তিতে নিয়োগ করা হয়, তাহলে কখনোই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করবে না। এবং আমাদের গত 15 বছরে যে দুঃশাসনের যে অভিজ্ঞতা, তার একটা প্রধানতম কারণ হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠান কাজ করেনি। সেটা আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমাদের নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, যত ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আপনি চিন্তা করতে পারেন, কোনো প্রতিষ্ঠানই সাংবিধানিকভাবে যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবে কাজ করেনি, যার ফলেই জনগণের অধিকার রক্ষিত হয়নি, যার ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এবং এগুলো কাজ না করার কারণ হলো এগুলোর নিয়োগ প্রক্রিয়া ঠিক ছিল না। কাজে আমরা যদি চাই যে এগুলো নিরপেক্ষভাবে, জবাবদিহিমূলকভাবে কাজ করুক, জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করুক, অবশ্যই আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে। না, এখানে যে নতুন যে নিয়োগ কমিটির ব্যাপারে, বিশেষ করে নির্বাচন কমিশন এভাবে নিয়োগ হোক, এটার ব্যাপারে সব দল মোটামুটি একমত হয়েছে, বিএনপি একমত হয়েছে। অন্যান্যগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে, মানে যেটা এটাও আপনি যদি একটু চিন্তা করেন, আপনার ইভেন গভীরভাবে চিন্তা করারও দরকার নেই, আপনি যদি একটু চিন্তা করেন তাহলেই বুঝবেন যে এখানে একটা বিরাট শুভঙ্করের ফাঁকির মতো একটা ব্যাপার আছে। কারণ আপনি নির্বাচন কমিশনের ব্যাপারে একমত হয়েছেন, তার ফলে আপনি অ্যাকনোলেজ করছেন যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে হয়, তাহলে তার নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ হতে হবে, তাই তো? এখন এখানে আপনি দেখেন সবগুলো দল, এমনকি বিএনপিও বলেছে যে আমরা তো মনে করি যে গত 15 বছরে বাংলাদেশে যে এই ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এর কারণ ছিল নির্বাচন কমিশন অন্যতম, এবং তারা বড় বলা যায় ভুক্তভোগী বা ভিকটিম। হ্যাঁ হ্যাঁ, এবং তারা বলেছেন যে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করাতেই আমাদের এই অবস্থা। এবং বিএনপি এটাও বলেছে যে আমরা তো কমিটেড যে দেশে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে বিএনপি 100% কমিটেড। কাজেই নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তারা পরিবর্তন আনতে চান, কিন্তু অন্যগুলোর ব্যাপারে তারা একমত হচ্ছেন না। তো এখানে আমি শুভঙ্করের ফাঁকি এই জন্য বলছি যে আপনি তো অ্যাকনোলেজ করছেন যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিরপেক্ষভাবে এবং সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করতে হলে এর নিয়োগ প্রক্রিয়াকে আপনার পরিবর্তন করতে হবে, নিয়োগ প্রক্রিয়াকে নিরপেক্ষ করতে হবে। কিন্তু অন্যগুলোর ব্যাপারে আপনি এটা এগ্রি করছেন না। তার মানে কি আপনি চান না যে অন্যগুলো নিরপেক্ষভাবে কাজ করুক? আপনি যদি মেনে নেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে হলে এর নিয়োগ প্রক্রিয়া আপনার সংশোধন করতে হবে, তাহলে তো অন্য প্রতিষ্ঠানগুলোর এটাও নিরপেক্ষভাবে কাজ করতে হলে তার নিয়োগ প্রক্রিয়াও আপনাকে ঠিক করতে হবে, তাই না? আপনি তার মানে এখানে তাদের তো একটা যুক্তিও আছে, সেটা হলো যে এটা আপনি কেন সদিচ্ছা হিসাবে দেখছেন না, যে নির্বাচনের মাধ্যমে মানে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ অবস্থান দরকার, যেই কারণে সরকার গঠন হবে নিরপেক্ষভাবে, যারা সত্যিকারের অর্থে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে। কিন্তু তারা বলছে যে সরকার গঠন হবার পর বাকি কমিশনগুলো যদি এই ধরনের কমিটির মাধ্যমে করা হয়, তখন সরকারের বা নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হবে বা সংকুচিত করা হবে। এই কথাটা তো তারা বলছে। তো সেটাতে আমি আসছি, তবে হ্যাঁ আমার একটু ভুল হয়েছে। আমি প্রথমে বিএনপিকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিব এবং সাধুবাদ জানাবো, এবং বিএনপি এক ধন্যবাদ পাওয়ার দাবিদার যে তারা নির্বাচন কমিশনের নিয়োগের ব্যাপারে একটা নিরপেক্ষ পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছেন। এই জন্য আমি অবশ্যই বিএনপিকে ধন্যবাদ দিব, এবং এটা আমি আগে না দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
কিন্তু আপনার প্রশ্নের ব্যাপারে আমি আসি, যেমন অন্যগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে ওগুলোতেও যদি একটা সাংবিধানিক পদ্ধতিতে নিয়োগ হয় তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। হ্যাঁ, কিন্তু আপনি এটাও একটু চিন্তা করতে হবে যে এগুলো কিন্তু নির্বাহী বিভাগের অংশ না। দুর্নীতি দমন কমিশনের কাজ হলো নির্বাহী বিভাগকে দায়বদ্ধ করা। আপনি বুঝতে পারছেন যে এটা তো আপনি তো চান না যে দুর্নীতির তদন্তর ব্যাপারে আপনি যদি যে কেউ যারা বলছে যে নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকতে হবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ ব্যাপারে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি চান যে দুর্নীতি দমন কমিশনের তদন্ত বা মামলা দায়ের এই ক্ষেত্রে নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করুক, আপনি কি এটা চান? আমার ধারণা সবাই বলবেন যে আমরা চাই না, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করুক, তাই না? এবং আমাদের যে দুর্নীতি দমন কমিশনের আইডিয়াটাই এরকম যে এরা স্বাধীনভাবে কাজ করবে এবং পাবলিক সেক্টরকে অ্যাকাউন্টেবল করবে। কাজে এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশন, এটা নির্বাহী বিভাগের অংশ না। তো আপনি যদি চান যে এটা নিরপেক্ষভাবে কাজ করবে, তাহলে কেন আপনি এটার নিয়োগের ক্ষেত্রে সমস্ত ক্ষমতা আপনার কাছে রাখতে চাবেন? তাহলে তো আপনি এই ক্ষমতাটা ছেড়ে দিতে পারেন, যেহেতু এটা নিরপেক্ষভাবে কাজ করার কথা, নিরপেক্ষভাবে নির্বাহী বিভাগকে এবং অন্য অন্য সংস্থাকে অ্যাকাউন্টেবল করার কথা। কাজে এটার নিয়োগও নিরপেক্ষ হতে হবে, কারণ এটা তো আপনার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করার একটা আর্ম না, এটা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার একটা প্রতিষ্ঠান। এবং একই কথা অন্য অন্য কমিশনগুলোর ক্ষেত্রেও বলা যায়। মানে সরকার যদি তার নির্বাহী কাজ ভালোমতো পরিচালনা করার জন্য সে যদি পছন্দের প্রার্থীকে যদি নিয়োগ দেয়, ধরেন সরকারি কর্ম কমিশনের মাধ্যমে, সেটি কি কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাজ তো নির্বাহী কাজ, কিন্তু সরকারি কর্ম কমিশন তো মানে সরকার পরিচালনার মানে সরকারি কর্ম কমিশনের কাজও নির্বাহী কাজ তো না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, সে স্বাধীনভাবে নিয়োগ দিবে। এই যে আমাদের নিয়োগ নিয়ে এত সমস্যা হয়েছে, আমাদের 15 বছরের সমস্যার মধ্যে তো নিয়োগও একটা সমস্যা ছিল। তো নিয়োগ তার পদ্ধতি থাকবে, মেরিটের ভিত্তিতে নিয়োগ দিবে, এবং আমরা তো চাইবো যে এটা এক্সিকিউটিভের থেকে হস্তক্ষেপ হবে না, তাই না? আমরা তো চাইবো যে এটা স্বাধীনভাবে কাজ করবে, আর সরকারের কাজ হলো দেশ পরিচালনা করা। কিন্তু এইখানে যেই কমিটিটা আমরা এখানে দেখছি 5 সদস্যের যে কমিটি, মানে সরকার দল থেকে 2 জন, প্রধানমন্ত্রী এবং স্পিকার, আর বিরোধী দল থেকে 2 জন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা থাকছে, আর এই প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকছে। মানে আপনার কি মনে হয় না যে এই ধরনের একটা যদি কমিটি হয় সেখানে মানে ঐক্যমত্যে পৌঁছানোর ক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে, বা তখন কিভাবে আসলে এই প্রতিনিধি বা এই ধরনের যারা প্রধান হবেন তাদের নিয়োগ দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব ডক্টর শরীফ ভূঁইয়া। তার আগে যেতে হবে একটি বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। এরপর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকের এই আলোচনায় ফিরবো, চলুন তার আগে দেখে নিই ভোট নিয়ে চলতি আলাপ। মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে, এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই। জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া, তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি, এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। মব ভাইলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না।
আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব, যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে 31শে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। আমরা এসব মন্তব্য নিয়ে আলাপ করব। দর্শক জানেন যে আজকের ভোটের ট্রেনের এই পর্বে আমরা সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে সংস্কার আলাপগুলোকে সম্প্রসারিত করছিলাম। এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। আজকের ভোটের ট্রেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে আমরা কথা বলছি গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক 5 আগস্ট, যেখানে এই ছাত্র জনতার রক্তে মারানো গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আপনারাও বলা হয় যে একটা বড় রাজনৈতিক শক্তি। এই জন্য সেই যখন সারা জাতি এই গণঅভ্যুত্থানকে উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে আপনাদেরও নতুন করে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। সাইফুল ভাই, আপনার কাছেই যেতে চাই আমরা। এই নির্বাচন কমিশন সহ আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন কমিশন সহ যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি। আমরা দেখেছি যে আসলে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আগে কিভাবে হতো বা এখন কিভাবে হয়, কিভাবে করার প্রস্তাব করা হচ্ছে। যেটা আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে ঐকমত্য কমিশন তো এ বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছেছে এইভাবে বলেছে প্রেসে, অর্থাৎ সংবাদ সম্মেলনে, কিন্তু এখানে তো নির্বাচন কমিশন বাদে অন্যান্য নির্বাচন কমিশন বাদে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো সেই ক্ষেত্রে কি সাইফুল ভাই আপনার মনে হয় যে এগুলোর আসলে আর ভবিষ্যৎ আছে বা বাস্তবায়ন হবে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকাল আমাদের ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। আমি এই উপলক্ষে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানাই এবং আমাদের যে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। আপনি যে প্রশ্ন করলেন, আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে তো আমরা শেষ পর্যন্ত একটা ঐক্যমত জায়গাটা আসতে পেরেছি। তো এটা নিয়ে বড় কোনো বিতর্ক নেই। আপনি সরাসরি আমাকে যে প্রশ্ন করলেন, বাকি যে সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ব্যাপারে যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট জানিয়েছে বা আরও কিছু দলও তারাও নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন, তো সেখানে এই সুযোগটা থাকছে যে তারা যদি সরকার গঠন করেন তাহলে তাদের যেহেতু একটা রাজনৈতিক নীতিগত অবস্থান তারা নিয়েছেন, তারা আগে আপত্তি জানিয়েছিলেন, ফলে এখানে তারা এই সিদ্ধান্তটা কার্যকারী করবার ক্ষেত্রে তাদের উপর একটা রাজনৈতিক চাপ হয়তো কাজ করবে, কিন্তু তাদের একটা বাধ্যবাধকতার জায়গাটা হয়তো থাকবে না, যেহেতু তারা নোট অফ ডিসেন্ট তারা জানিয়ে রেখেছিলেন। তো সেটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেটা একটা জায়গা। এটা আর তবে ধরেন রাজনৈতিক দল হিসাবে যখন তারা কাজ করেন, তখন তো স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো যে চিন্তা, তাদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তো যারা সরকার গঠন করবেন, বিএনপি হোক বা তার সহযোগী অন্য কারা হোক, তারা নিশ্চয়ই এগুলোকে তাদের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনা কাজ করবে। কারণ আমরা বিদ্যমান আমাদের যে দুরবস্থা, বারবার করে যে প্রধানমন্ত্রীর যে একটা সীমাহীন যে স্বেচ্ছাচারিতা, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, তার তো বড় কারণ হচ্ছে এটা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেটা আমরা মনে করি নীতিগতভাবে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার বাইরে থাকা দরকার, এবং এসব পদের বাছাই কমিটি নিয়োগটা রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে, দলীয় পছন্দের বাইরে, আনুগত্যের বাইরে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সাংবিধানিক বিধিবদ্ধ পদের নিয়োগগুলোকে নিশ্চিত করা প্রয়োজন। তো সেই জায়গায় এটা, এবং ঐকমত্য কমিশনে অংশ নেওয়া বিপুল অধিকাংশ দল কিন্তু এ ব্যাপারে তাদের মতামতটা তারা দিয়েছেন। তো আমি আশা করি ভবিষ্যতে বিএনপি বা যারাই সরকার গঠন করবেন, এই জায়গাটা তাদের নিশ্চয়ই, তারা হয়তো দলগতভাবে প্রতিটা ব্যাপারে বাধ্য না হলেও
একটা রাজনৈতিক একটা মোরাল একটা চাপ বা একটা নৈতিক ইথিক্যাল মোরাল একটা চাপও তাদের চাপের উপরে চাপ কাজ অনুভব করবে। করবেন এবং ভবিষ্যতেও হয়তো আপনাদের এখনকার যে দাবি সেইগুলো আপনারা ভবিষ্যতেও জানাতে থাকবেন। এবং যেটি আমরা এই গণঅভ্যুত্থানে দেখেছি যে সব মতাদর্শের লোকজন, সব শ্রেণী পেশার মানুষজন যেমন একই সাথে আছে, আমরা ঐকমত্য কমিশনে কিন্তু এই যে ডানপন্থী বামপন্থী সব নেতাদের এই ধরনের বিভিন্ন দাবিতে একসরে দাবি জানাতে দেখেছি। তারা যেভাবে একসঙ্গে মাঠে থেকে স্বৈরাচারের বিদায় করেছে এবং একই ফ্রেমে আপনারা আছেন। একটু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুখপাত্র গাজী আতাউর রহমান ভাইয়ের কাছে যাই। আতাউর ভাই, আপনারা তো এই দাবির ব্যাপারে বেশ সোচ্চার ছিলেন, আমরা ঐকমত্য কমিশনের অনুষ্ঠানগুলো কাভার করেছি। আপনাদের মানে কি মনে হয়, মানে এই যে এই মানে এখন যে পরিস্থিতিতে এই জুলাই চার্টারটা হতে যাচ্ছে, মানে এটা থেকে আপনারা সন্তুষ্ট? আর এই যে এক জায়গায় আনা গেল না, মানে একটা যে যদি কিন্তু থেকে যে হচ্ছে, মানে এইটার বিবেচনাটা বা এইটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নটা কেমন হবে? ধন্যবাদ। এখন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বিশেষ করে আজকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আগামীকাল, সেজন্য এই মুহূর্তে আমি যারা এই ঐতিহাসিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এখানে আপনি সনদের কথা বলেছেন, জুলাই সনদ, এটা আমাদের অত্যন্ত একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। বিশেষ করে এই গণ অভ্যুত্থানটা যে লক্ষ্যে সংগঠিত হয়েছে, যে জনপ্রত্যাশাটা তৈরি হয়েছিল, এই জনপ্রত্যাশা পূরণ হতে হলে আমাদেরকে কিছু মৌলিক সংস্কার কার্যক্রম আমাদেরকে দেখতে হবে। এবং সেজন্যই আসলে আমরা যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ছিলাম, আমরা বারবার কথা বলছি যে এই দেশ যদি সঠিকভাবে চলতে হয় এবং অতীতের মতো মানুষের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, ফেসিবাদ যাতে আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, স্বৈরতন্ত্র যাতে কায়েম হতে না পারে, দলীয়করণ যাতে হতে না পারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে ফাংশন করে, এজন্যে আমাদের প্রত্যাশা ছিল, দাবি ছিল যে মৌলিক সংস্কারগুলো আগে হতে হবে। তো সেই প্রত্যাশার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার কমিশন গঠন করেছে এবং পরবর্তীতে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন সেখানে গঠিত হয়েছে এবং সেখানে প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছে। সেই জিনিসগুলো তো আমরা গণমাধ্যমে প্রচার করেছি, আপনারাও বলেছেন। এখন প্রশ্ন যেই চার্টারটা হইল, এই চার্টারটা এখন অনেকে বলছে যে না, এইটার চার্টার হয়েছে এটা বাস্তবায়নের জন্য, আবার অনেকে বলছে যে না, যেহেতু এখন সংসদ নেই, এটি পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। আপনারা কি চাইছেন? আপনারা কোন পক্ষে? আমি সেখানেই যাচ্ছি। একটু আগে সাইফুল হক ভাই বলেছেন, তিনি তো প্রতিদিনই সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেখানে সেই প্রতিষ্ঠানগুলো যাতে বিতর্কিত না হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে দলীয়করণ না করা যায়, এজন্যে কিন্তু এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন বারবার চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন, আপনারা যেহেতু নিউজ কভার করেছেন, যে প্রথমত তারা নিয়ে এসেছিল এই সংস্কার কমিশন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল এনসিসি ছিল। জি জি জি, আতর ভাই, এনসিসি ছিল, এরপরে নিয়োগ কমিটি ছিল, এরপরে অনেক ধাপ অতিক্রম করে এখন আবার এই যে আলাদাগুলো। জি জি, বলুন ভাই, আরেকবার বলুন, আপনার কথাগুলো শোনা যায়নি। সেটি আমরা যেটা বলছি যে আপনারা কি এখন চান? না, আমি সেটাই বলছিলাম। এই যে বারবার এই যে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব নিয়ে আসছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে অতীতের মতো দলীয়করণ না হয়, যাতে নাকি একচ্ছত্রভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি দল যাতে স্বৈরাচারী হতে না পারে, এজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটিটা স্বচ্ছ যাতে হতে পারে, এজন্য বারবার তারা বিভিন্ন ফরম্যাটে প্রস্তাব নিয়ে আসতেছিল। কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিএনপি এখানে বাধা প্রদান করেছে এবং শেষ পর্যন্ত সংস্কার কমিশন
তারা একটা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু সেখানেও বিএনপি কিন্তু একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে রাষ্ট্র সঠিকভাবে ফাংশন করুক, এখানে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে উঠুক এবং এখানে মানুষ তাদের অধিকার ফিরে পাক, রাষ্ট্রটা সঠিকভাবে চলুক, এই বিষয়ে তাদের আসলে সদিচ্ছা নেই। তারা অতীত কালচারই আবার সামনে নিয়ে আসতে চায়। তারা দুর্নীতি জি জি আতাউর ভাই, আপনার কথা স্পষ্ট, যেটি আমরা একটু আমাদের স্টুডিওতে থাকা ডক্টর শরীফ ভূঁইয়া আপনার কাছে একটু যাই। মানে যেটি অনেক রাজনৈতিক দল যেটি বলছে যে সনদ খসড়াটা হয়ে গেছে, তার মানে সনদ একটা হবে এবং রাজনৈতিক দলগুলো যেহেতু ঐকমত্য কমিশনেও একমত হয়েছে, তারা হয়তো সেখানে স্বাক্ষর করবে। কিন্তু এখন আবার অনেক দল চাইছে যে এটা আর এখনই বাস্তবায়ন হোক, কারণ এখানে আগামী নির্বাচন কি করে হবে, আইনসভা সংস্কারের ব্যাপারেও কথা আছে। হ্যাঁ, এবং এটি কিন্তু মানে আবার যেটি বলা হচ্ছে যে আবার অনেকে চাইছে যে না পরবর্তী পার্লামেন্টে। মানে আপনার কাছে আমার যে প্রশ্নটা, এই যে একটা দাবি, ঐকমত্য কমিশন আবার অস্বীকার করছে যে তাদের মানে এইটা বাস্তবায়নের ব্যাপারে তাদের দায় নেই। হ্যাঁ, বিশেষ করে মানে যদি প্রথম দিকে তারা কিন্তু স্প্রেডশিটে দিয়েছিল যে কিভাবে বাস্তবায়নটা হবে। আপনার কাছে আমার যে প্রশ্নটা, যে আসলে এখন কি এটা বাস্তবায়ন করার কোনো সুযোগ আছে? এই সরকার তো নির্বাচিত নয়। হ্যাঁ, এই প্রশ্নটা আমি মনে করি যে এটা সবাই মিলে আলোচনা হওয়া উচিত, যে এটা কিভাবে এটাকে যাতে পরবর্তী সরকার গুরুত্ব সহকারে নেয় সেই জন্য কি করা। কিন্তু আপনি কি মনে করেন যে এখন বাস্তবায়নের কোনো পথ আছে? আমি আসলে এটা একটা আইনগত পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, কাজেই আমি এটা না দেখে ঠিক এখনই এই ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাই না। আর একটা জিনিস আমি সব সময় বলি যে আইন কিন্তু মানুষের জন্য, আইন কখনো মানুষের উপরে না। কাজে এটা বিচার বিবেচনা করা যেতে পারে, হয়তো কোনো একটা কিছু পদ্ধতি বেরো করা যেতে পারে। এবং এটা যেহেতু একটা আইনগত ব্যাপার এবং আমি একজন আইনজীবী, হয়তো এই প্রশ্নের উত্তর আমাকেও কখনো দিতে হতে পারে, কাজে আমি এটা স্টাডি না করে এটার ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাই না। জি, আপনি সঙ্গে থাকুন ডক্টর শরীফ ভূঁইয়া। দর্শক, আপনারা দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে। আবার স্বাগত ভোটের ট্রেনে। আমরা আজকের এই আয়োজনে আমরা কথা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে। যে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতা এবং একজন সংবিধান বিশেষজ্ঞ সাইফুল ভাই। আমরা শেষ পর্যায়ে আছি, একটা করে প্রশ্ন করব আমরা, 1-2 মিনিট করে সময় পাবো। সাইফুল ভাই, যেটা একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে একটা সনদ হতে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেইটার ব্যাপারেও একটা কি বলবো যে একটা সাংবিধানিক কমিটি হলো। তো এখনকার যে নির্বাচন কমিশন বা এই সামনের যে নির্বাচন কমিশনটা গঠিত হবে, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশন কোন কমিশনের অধীনে গঠিত হবে? সেই কমিশন কি এই নতুন যে নিয়ম, যে সনদ, সেটা অনুসারে গঠিত হবে কি না, বা এগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনাদের অবস্থান কি, সংক্ষেপে যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমরা এ পর্যন্ত যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত হয়েছি, আমরা আশা করছি আগামী কদিনের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের খসড়াটা চূড়ান্ত হওয়ার পরে তারা দলগুলোর সঙ্গে আবার কথা বলবেন, আলোচনা করবেন এবং আমরা একটা মতৈক্যের ভিত্তিতে দলগুলো সেখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরবর্তী পর্যায়ে হচ্ছে যদি এটাকে এলএফের মতন, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মতন কোনো একটা আইনি কাঠামোর মধ্যে আনা যায় কি না, এটা একটা আলাপ আলোচনা আছে। সবাই একমত হলে এরকম হতে পারে। এটা আসার পরে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত জনপ্রতিনিধিরা এগুলোকে তারা কার্যকর করবেন, এগুলোকে তারা সংবিধানের প্রয়োজনীয় সংযোজনী এনে এটাকে তারা সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোকে পরিহার করে সংবিধানকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং দায়বদ্ধ করবার ব্যাপারে বাস্তব বিশ্বাসযোগ্য উদ্যোগ তারা গ্রহণ করবেন। আপনি সরাসরি যে প্রশ্ন করলেন নির্বাচন কমিশন সম্পর্কে, এই নির্বাচন কমিশনটা আগের আইনে গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন তো 5 বছরের জন্য তারা গঠিত হয়েছে। আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এবার যে নির্বাচন কমিশনের বাছাই কমিটি বা নিয়োগের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে,
আগামী পার্লামেন্টে সেটা আইনে পরিণত হলে সংবিধানের অংশভুক্ত তাহলে হলে এই নির্বাচনের পরবর্তীতে পরের নির্বাচনে হয়তো এই বিধি অনুসারে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হবে। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আতর ভাইয়ের কাছে যাই। আতর ভাই, আমাদের হাতে একদমই সময় কম। সাইফুল ভাই যেটি বললেন, পরবর্তী পার্লামেন্ট এটিকে রেটিফাই করবে এবং পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনের পরের নির্বাচনে এই সমস্ত বিধিবিধান কার্যকর হবে। সংক্ষেপে যদি একটু বলেন, এই ব্যাপারে কি আপনিও একমত? না, আমরা যেটা বলেছি যে সমস্ত সংস্কারগুলো হয়েছে এগুলোর এখনই একটা লিগ্যাল ফর্মের আওতায় আনতে হবে, একটা আইনি কাঠামোর আওতায় আনতে হবে, আইনি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে। আর নয়তো আগামী পার্লামেন্টে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, কারা সরকার গঠন করবে, তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলে আমরা আশ্বস্ত হতে পারি না। কারণ আমরা দেখছি যে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক মৌলিক বিষয় যেগুলো রাষ্ট্রের প্রয়োজন, জনগণের প্রয়োজন, এগুলো থেকে বাধাগ্রস্ত করেছে নিজেদের দলীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে। অতএব তারা তাদের যে অতীতের যে আচরণ এ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে নাই। অতএব আগামী দিনেও আমরা চাই না যে এই রাষ্ট্র এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করে কেউ দলীয় ফায়দা নিক। আতর ভাই, অতীতের অনেক আচরণ কিন্তু অনেকে চেঞ্জ করে ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আতর ভাই, ইসলামী আন্দোলনের মুখপাত্র এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ভাইকে আজকের এই ভোটে ট্রেনে যুক্ত হবার জন্য। আমরা একদম শেষ প্রান্তে ডক্টর শরীফ ভূঁইয়া, যে প্রশ্নটা আপনাকে আগে করেছিলাম যে ঐকমত্যে পৌঁছাতে তো একটা সংকট হতে পারে, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? ঐকমত্যের সংকট তো আছে, যেগুলো আমরা ঐকমত্য কমিশন থেকে দেখছি, মিলও আছে অমিলও আছে। সংক্ষেপে যদি বলেন। প্রথমত হলো যে আমরা কিন্তু সবাই এগ্রি করেছি যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়োগ হবে। কাজে নির্বাচন কমিশনের ব্যাপারে যদি ঐকমত্য হতে পারে, আমি তো মনে করি অন্যগুলোর ব্যাপারে ঐকমত্য হতে অসুবিধা হওয়ার কথা না। যদি নির্বাচন কমিশন গঠনের জন্য যে কমিটি, তাদের মধ্যে ঐকমত্য না সেটার কথাই আমি বলছি যে আমরা তো এখন তো আমরা সব রাজনৈতিক দল এগ্রি করেছেন যে 5 বা 6 সদস্যের যে 5 সদস্যের সরকার দল, 2 সরকারি 2 বিরোধী এবং প্রধান বিচার বিভাগ থেকে একজন আসবে। সবাই এগ্রি করেছেন যে এই 5 জন মিলে নির্বাচন কমিশন নিয়োগ দিবে। তো আমরা যদি আস্থা রাখতে পারি যে এই 5 জন মিলে নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবে, কোনো অচল অবস্থা সৃষ্টি হবে না, এই 5 জনের মধ্যে এমন কোনো অনৈক্য হবে না যাতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে শূন্যতা তৈরি হয়, এই আস্থা যদি আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে রাখতে পারি, নিশ্চয়ই আমরা এই আস্থা অন্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, আরও যেসব কমিশনে আমরা একই ধরনের নিয়োগ প্রক্রিয়া চাই, একই আস্থা আমরা রাখতে পারি। এবং দ্বিতীয়ত হলো, আমরা সবাই কিন্তু বলি যে দেশের অনেকগুলো মৌলিক বিষয়ে একটা মতৈক্য দরকার, তাহলে আমাদের দেশ সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। তো এটা তো একটা শুরু করার জায়গা। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারি বিরোধী দল এবং প্রধান সবারই একটা মত এবং অংশগ্রহণ থাকবে, এটি নিয়োগ করার ব্যাপার দিয়ে আমরা এই কালচারটা শুরু করি। ডক্টর শরীফ ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে সশরীরে অংশ নেবার জন্য।